নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সেরা 10। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিতর্কিত ওষুধ নির্মাতারাই নির্বাচনী বন্ডে দেদার খরচ করেছে। নির্বাচন কমিশনের দেওয়া স্টেট ব্যাংকের বন্ড সংক্রান্ত নথি এমনই সাক্ষ্য দিচ্ছে। বন্ড লগ্নিকারী সংস্থার অধিকাংশের বিরুদ্ধে আয়কর ফাঁকি থেকে আর্থিক বেনিয়মের অভিযোগ তো ছিলই। দেশের প্রথম সারির যে সমস্ত কোম্পানির তৈরি ওষুধের গুণমান নিয়ে অভিযোগ রয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে, ঘটনাচক্রে তারাও মোটা টাকার বন্ড কিনে চাঁদা দিয়েছে রাজনৈতিক দলের তহবিলে। দেখুন, নির্বাচনী বন্ড ক্রেতাদের তালিকা প্রকাশ্যে আসতেই কেন্দ্রের শাসক বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্টেট ব্যাংকের হেফাজতে থাকা বন্ড সংক্রান্ত তথ্য কমিশন মারফত জনসমক্ষে আসতে শুরু করেছে। দেশের ওষুধ প্রস্তুতকারী বেশ কিছু সংস্থাও কোটি কোটি টাকার বন্ড কিনে রাজনৈতিক দলের তহবিলে জমা দিয়েছে। ওই চাঁদাদাতা সংস্থাগুলির বিরুদ্ধে আর্থিক বেনিয়ম থেকে ওষুধের গুণমান নিয়েও অভিযোগ রয়েছে। আয়কর, ইডি হানা দেওয়া, এমনকি সংস্থার কর্ণধারকে গ্রেফতারের ঘটনাও ঘটেছে। কেন্দ্রীয় সংস্থার তদন্তের মুখে পড়া এমন বিতর্কিত 7টি ওষুধ কোম্পানি কোটি কোটি টাকা বন্ড মারফত রাজনৈতিক দলকে দিয়েছে। ঘটনাচক্রে কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপের পরপরই নির্বাচনী বন্ড কিনেছে ওই নামজাদা ওষুধ নির্মাতারা। যেহেতু টাকার অঙ্কে মোট বিক্রিত বন্ডের প্রায় অর্ধেক গিয়েছে বিজেপির তহবিলে, স্বভাবতই ইডি, আয়কর, সিবিআই থেকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ভূমিকা নিয়েও সংশয় আরও তীব্র হচ্ছে। একই সঙ্গে বেশ কিছু ওষুধের দাম গত কয়েক বছরে 20 থেকে 25% বেড়ে গিয়েছে। দেদার বন্ড মারফত শাসককে তুষ্ট করেই কি ওষুধের দাম বাড়ানোর অনুমোদন আদায় করেছে ওই সংস্থাগুলি? বন্ড তথ্য সামনে আসতে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা টিভি। কয়লা পাচার মামলায় আপাতত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের মধ্যে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। 10 জুলাই পর্যন্ত রক্ষা কবচ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেক পত্নী রুজিরাকেও। কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই মিলল স্বস্তি। 10 জুলাই পর্যন্ত অভিষেককে দিল্লির দফতরে তলব করতে পারবে না ইডি। তলব করা যাবে না অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও, নির্দেশ সুপ্রিম কোর্টের। কয়লা পাচার মামলার সস্ত্রীক অভিষেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ইডি। একাধিকবার ডেকে পাঠানো হয় দিল্লির দফতরে। সেই সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক। পাশাপাশি আবেদন ছিল তাদের যেন কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়। 2022 সালের 17 মে অভিষেকের আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী রক্ষা কবচ দেয় শীর্ষ আদালত। কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতে অভিষেকের দাবি ছিল, লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তদন্তকারীর সঙ্গে সহযোগিতাও করেছেন অভিষেক ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাই অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখুক আদালত। সেই আবেদনেই সাড়া দিয়েছে শীর্ষ আদালত। 2022 সালের মার্চ মাসের পর অভিষেককে দিল্লিতে তলব করা হয়নি। ওই বছরেই সেপ্টেম্বরের পর তলব করা হয়নি রুজিরাকেও। আপাতত তাদের জরুরি ভিত্তিতে তলব করার কোনো কারণ নেই, আদালতকে জানিয়েছে ইডি। কলকাতা টিভি। শুনানি ছাড়া অনির্দিষ্টকাল বন্দী নয়। অতিরিক্ত চার্জশিট দেখিয়ে বা তদন্তের নামে অভিযুক্তকে আটকে রাখা যায় না। ইডির সমালোচনা সুপ্রিম কোর্টের। অভিযুক্তের জামিনের অধিকার আছে, মত বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের। দেখুন, অনির্দিষ্টকাল ধরে অভিযুক্তকে বন্দী রাখা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত জামিন চাইলেই অতিরিক্ত চার্জশিট দাখিলের প্রক্রিয়া রয়েছে ইডির। তদন্তের যুক্তি দেখিয়ে অনির্দিষ্টকাল অভিযুক্তকে আটকে রাখারও নজির কম নয়। বুধবার ইডির এই প্রক্রিয়ায় সমালোচিত সুপ্রিম কোর্টে। শুনানি ছাড়া অনির্দিষ্টকাল অভিযুক্তকে বন্দী রাখতে পারে না ইডি। অভিযুক্তকে আটকে রাখার ফলে আদালতকে সমস্যার মুখে পড়তে হয়। অভিমত বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তর। গ্রেপ্তার হওয়া ব্যক্তির ডিফল্ট বেল বা জামিন পাওয়ার স্বাভাবিক অধিকার রয়েছে, বিশেষত যখন তদন্তকারী সংস্থা তদন্ত শেষ করতে অপারগ অথবা তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিতে অক্ষম। এই সময়সীমা সাধারণভাবে 60 থেকে 90 দিন। তার মধ্যে তদন্ত শেষ না হলে অভিযুক্তের অবশ্যই ডিফল্ট বেল পাওয়ার অধিকার রয়েছে, এমনটা অভিমত আদালতের। পাশাপাশি বিচারপতি খান্নার মন্তব্য, তদন্ত শেষ না হলে শুনানি শুরু করা যায় না, ফলে অভিযুক্ত ব্যক্তিকে শুনানি ছাড়াই বন্দী দশায় থাকতে হয়। তাই বিষয়টি নিয়ে ইডিকে নতুন করে ভাবতে হবে।
অভিযুক্তকে গ্রেপ্তার করলে শুনানিও দ্রুত শুরু করতে হবে। বুধবার বেআইনি খনিজ সম্পদ উত্তোলন মামলায় অভিযুক্ত প্রেম প্রকাশের মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। সেই মামলাতেই এই অভিমত আদালতের। কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। শহরের সকাল থেকে 6টি জায়গায় আয়কর হানা। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের 2টি বাড়িতে তল্লাশি চালানো হয়। এছাড়া রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ও অফিসেও চলে তল্লাশি। দেখে নিন। ভোট আসতে ফের সক্রিয় এজেন্সি। বুধবার সকাল থেকে তল্লাশিতে আয়কর দপ্তর। 5:30 নাগাদ আয়কর দপ্তর থেকে বেরোন আধিকারিকরা। 6টি দলে ভাগ হয়ে কলকাতা 6টি জায়গায় তল্লাশি শুরু করেন তারা। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরে 2টি বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। মূলত আয়কর সংক্রান্ত একাধিক তথ্য জানতে এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। স্বরূপের স্ত্রী পুর প্রতিনিধি জুই বিশ্বাসের সঙ্গে শাহাপুর কলোনির খোয়াই আবাসনে থাকেন স্বরূপ। সেখানেই পৌঁছন আয়কর আধিকারিকরা। এছাড়াও সংলগ্ন আরেকটি আবাসনের ফ্ল্যাটেও আয়কর তল্লাশি হয়। কোন দলের বিলং করেন? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো আমরা তো চিরকালই হেনস্থার শিকার। একই সঙ্গে আরও 4 ঠিকানায় হানা দেয় আইটি। মূলত রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়। আলিপুর থানা এলাকায় আস্থা আগরওয়ালের বাড়িতে তল্লাশি চালানো হয়। রবীন্দ্র সরোবর থানা এলাকায় ল্যান্সডাউন টেরেসে ইডেন রিয়েলিটির অফিসেও হানা দেয় আইটি। প্রায় 10 ঘন্টা পর স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়করে কারচুপি সংক্রান্ত যে তদন্ত, সেই তদন্তই কিন্তু মূলত তারা এই যে বিভিন্ন জায়গায় হানা, সেই হানা তারা দিয়েছেন এবং সেই তদন্ত তারা চালিয়েছেন। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। এদিকে ফের খবরের শিরোনামে দিনহাটা, ফের সংঘাতে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ। বাংলায় প্রথম দফা ভোটের ঠিক আগে উত্তপ্ত দিনহাটা। দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ জানিয়ে নিশীথ প্রামাণিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করে তৃণমূল। ঘটনার প্রতিবাদে কোচবিহার জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিজেপি। আর এই আবহে দিনহাটায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচন, প্রথম দফায় ভোট কোচবিহারে। 2 মন্ত্রীর বেনজির সংঘাত, নিশীথ উদয়নের টক্কর। সমাজ মাধ্যমে বিজেপি নেত্রী শাবানা খাতুনের পোস্ট তুলে ধরে এমনই মন্তব্য উদয়ন গুহর। মঙ্গলবার রাতে দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ছোড়া হয় পাথর, গুলি, বোমা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ কনভয়ে থামিয়ে হামলা চালায় নিশীথ প্রামাণিকের নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মীরা। গন্ডগোলে আহত হন দুপক্ষের বেশ কিছু কর্মী। জেলা বিজেপির সভাপতি আক্রান্ত হন, তার চোখে আঘাত লাগে। দলীয় কর্মীদের সঙ্গে পথে নামতে দেখা যায় 2 মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহকে। বিজেপি ও তৃণমূলের 2 দলের 2 নেতা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। লাঠির আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ইমান মিত্রের। ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছে তৃণমূল। বুধবার সকাল থেকে দিনহাটা থমথমে। 24 ঘন্টার বন্ধের ডাক দেয় তৃণমূল। যদিও পরে রমজান এবং মারোয়ারিদের হোলি উপলক্ষে বিকেল 4টেই বন্ধ প্রত্যাহারের কথা জানিয়ে দেয় উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের উপরে হামলার প্রতিবাদ জানিয়ে জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিজেপি। দিনহাটা থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। ফের উত্তেজনা সন্দেশখালীর সুখদুয়ানি বাজারে। সন্দেশখালীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন বিজেপির। সরকারি কাজে রাখা ইট নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে শুরু হয় গন্ডগোল, হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় র্যাব ও পুলিশ বাহিনী। পুলিশ কর্মীকে হেনস্থার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দেখুন। গত জানুয়ারি থেকে সংবাদ শিরোনামে সন্দেশখালী। শেখ শাহজাহানের গ্রেফতারির পর স্বাভাবিক ছন্দে ফিরছিল সন্দেশখালী, কিন্তু ফের উত্তেজনা সন্দেশখালীর সুখদুয়ানি বাজারে। বসিরহাটে অভিষেকের সভার দিনে উত্তপ্ত সন্দেশখালী। বাজার সংলগ্ন এলাকায় একটি কালভার্ট তৈরি করার জন্য প্রায় 20,000 ইট মজুত করে রাখা ছিল।
অভিযোগ, সরকারি কাজে ব্যবহারের জন্য রাখা ইট বুধবার সকালে এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মীরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকার বিজেপি কর্মী সমর্থকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে শুরু হয় গন্ডগোল, হাতাহাতি। টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় র্যাব ও পুলিশ বাহিনী। এদিকে পুলিশ কর্মীকে হেনস্থার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। প্রসঙ্গত, গত রবিবারই তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রামপুর বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সন্দেশখালী রামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লা, তৃণমূল নেতা হাসেম মোল্লা, জুলফিকার মোল্লা সহ বেশ কয়েকজন এলাকার মানুষদের জোর করে জমি দখল করে রেখেছে বলেই অভিযোগ। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সন্দেশখালীর তদন্ত হোক বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। শাসক দলকে কালিমা লিপ্ত করতে তৎপর বিজেপি, দাবি তৃণমূলের। কিছুতেই থামছে না সন্দেশখালীর অশান্তি, আর অশান্তি চায় না সন্দেশখালীর মানুষ। এবার শান্তিপূর্ণভাবে ভোট দানের অপেক্ষায় এলাকার ভোটাররা। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এ এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছে আর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেশের নাগরিকত্ব পেতে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক, মোদী শাহকে অনন্য পরামর্শ। বিজেপি নেতা তথাগত রায়ের শরৎ তৃণমূল শিবির মতুয়ারা অপমানিত অভিযোগে গাইঘাটা থানায় নালিশ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। পাল্টা কারণ দেখানোর হুঁশিয়ারি তথাগতর। তথাগত টুইটে বিতর্ক। 17ই মার্চ রবিবার সকাল 9:19। তথাগতের টুইট পোস্ট, ওএনজি কি লজ্জা, কি ভদ্রতা! পুরুষদের খতনা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা বড় কথা নাকি? সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার তালিকা থেকে সম্পূর্ণ বাদ মুসলিমরা, তাই সন্দেহের ক্ষেত্রে এই পরীক্ষা করাই যায়। তথাগতের যৌনাঙ্গ পরীক্ষা পরামর্শ। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেতে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা কোনো বড় কথাই নয়, যুক্তি প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেন তথাগত। এই পোস্ট ঘিরেই তোলপাড়। এই প্রথম নয়, এর আগে বহুবার লাগাম ছাড়া মন্তব্যে বিতর্কে জড়িয়ে পড়েন এই বিজেপি নেতা। টলিউডের অভিনেত্রীদের নগর নটি থেকে এক অভিনেত্রীকে কামিনী খোঁচা, দলেরই শীর্ষ নেতাদের কুরুচিকর আক্রমণ করেন তথাগত। বিজেপি নেতার এ হেন কুরুচিকর বিতর্কিত পরামর্শে সরব মতুয়া শিবিরের একাংশ। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। তথাগতের অপমানজনক মন্তব্যে তাঁর বাড়ির সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখান মতুয়া মহাসংঘের সদস্যরা। পাল্টা পোস্ট করে মমতা বালা ঠাকুরকে 24 ঘন্টার সময় তথাগতের। কলকাতা টিভি। আসবো পরের খবরে। অনুব্রতহীন বীরভূমে প্রথমবার লোকসভা ভোট। জেলায় তৃণমূলের সংগঠন সামলাতে আগেই কোর কমিটি তৈরি করে দিয়েছেন দলের নেত্রী। কমিটি তৈরি হলেও তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের ছবি কিন্তু উঠে এসেছে বারবার। দ্বন্দ্ব থাকবেই, তবে বীরভূমে তৃণমূলের জয় একেবারে নিশ্চিত বলে দাবি প্রার্থী শতাব্দী রায়ের। দেখুন। কেষ্ট তিহারে থাকলেও দলনেত্রীর আস্থা কমেনি তার প্রতি। সময়ে অসময়ে বীরভূমে গিয়ে বারবারই কেষ্টমণ্ডল প্রসঙ্গে মুখ খুলেছেন মমতা। সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। কখনো কেন্দ্রীয় সরকারের ওপর উগরে দিয়েছেন ক্ষোভ, কখনো জেল ফেরত কেষ্টমণ্ডলকে জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তবে লোকসভা ভোটের প্রচার শুরু হতেই বীরভূমে দেখা যাচ্ছে অন্য ছবি। লোকসভার প্রচারে তৃণমূলের প্ল্যাকার্ড ব্যানারে কোথাও অনুব্রত মণ্ডলের দেখা নেই। অনুব্রত মণ্ডল যেমন করে বীরভূমের তৃণমূলের সংগঠন সামলাতেন, তেমন করে সংগঠন সামলানোর প্রশংসা করছে বিরোধী শিবিরও। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহারবাসী হওয়ার পর বীরভূমে সংগঠক হিসেবে উঠে এসেছিলেন অনেকে। কাজল শেখের অনুগামীরা দল ভারী করেছিলেন। জেলায় শুরু হচ্ছিল দ্বন্দ্ব। দলীয় বিবাদ সামলাতে বীরভূমের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা নির্বাচনের আগে বুধবার সিউড়ি তৃণমূল কার্যালয়ে ছিল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। বীরভূমে গোষ্ঠীকন্দলের কথা স্বীকার করে নিয়েছেন শতাব্দী রায়। আর সেখানেই প্রশ্ন, লোকসভায় গোষ্ঠীকন্দলে ভোগা তৃণমূলের ভরাডুবি হবে না তো? দলের অন্দরেই ভাসছে এই প্রশ্ন। বীরভূম থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।